আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগের ক্লাসটিতে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 1 থেকে 7 নাম্বার রুল অবধি শিখেছিলাম। এখন আমরা 8 নাম্বার রুলস থেকে শেষ অবধি শিখব। তো তোমরা যারা আগের ক্লাসটি করোনি অবশ্যই আগের ক্লাসটি করে এসো। যদি তুমি আগের ক্লাসটি না করে এই ক্লাসটি করো তাহলে সম্পূর্ণটা ভালোভাবে বুঝতে পারবে না। আমি আগের ক্লাসটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আগের ক্লাসটি করে তারপর এই ক্লাসটি করো। সো এর পরেরটি দেখো কি বলা হয়েছে, নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড ডট ডট দিয়ে দেন ব্যবহৃত হয়, হার্ডলি হ্যাড ডট ডট দিয়ে হোয়েন ব্যবহৃত হয়, স্কার্সলি হ্যাড ডট ডট দিয়ে হোয়েন ব্যবহৃত হয়। অর্থাৎ ডট ডট বলতে এখানে কিছু লেখা থাকবে, কয়েকটি ওয়ার্ড এখানে লেখা থাকবে। তো এর অর্থটি কেমন হয়? এর অর্থটি হলো যেতে না যেতেই, হতে না হতেই, খেতে না খেতেই। অর্থাৎ যেখানে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এগুলো থাকে ওই সেন্টেন্স দ্বারা মেনলি দুটো কাজ বোঝায়। কয়টি কাজ? দুইটি কাজ বোঝায়। একটি কাজ শেষ হয়, সঙ্গে সঙ্গে আরেকটি কাজ শুরু হয়। এবং যখন আমরা কমপ্লিট করতে যাব এই দেন, হোয়েন বা হোয়েন এর পরবর্তী অংশটি হবে সাবজেক্ট প্লাস V2। কি হবে? সাবজেক্ট প্লাস V2। চলো আমরা একটু এক্সাম্পলটি দেখে নিই, আশা করি বুঝতে পারবা। কি বলা হয়েছে? নো সুনার হ্যাড দ্য ডগ ফাউন্ড দ্য থিফ। যখনই কুকুরটি চোরটিকে খুঁজে পেল, তখনই কি হলো? যেহেতু এখানে নো সুনার হ্যাড, তাহলে এখানে তারপর লেখা ছিল দ্য ডগ ফাউন্ড দ্য থিফ। তাহলে ডট ডটে জায়গাটি লেখা রয়েছে, শুরুতেই কি করতে হবে? আমাদের দেন লিখে নিতে হবে। এই জন্য লিখে নিলাম দেন। তারপর কি হতে পারে অর্থ বলো? তখনই কুকুরটি চিল্লানো শুরু করলো, এমন হইতে পারে। দেন লিখলাম এবং কুকুরটি চিল্লানো শুরু করলো। শুরু করার ইংরেজি কি? বিগিন। বিগিন মানে শুরু করা, এটি হলো V1 এবং এর V2 হলো বিজ্ঞান। তাহলে দেন ইট, ইট বলতে কুকুরটি, সাবজেক্ট বিজ্ঞান, শুরু করলো টু বাক্স অর্থাৎ চিৎকার করা। ইট ইজ ডিভোটেড টু ইটস মাস্টার, এটি তার মাস্টার দ্বারা নিযুক্ত। অর্থাৎ আমাদের শুরুর পার্টটি এখানে একটি দেওয়া ছিল, তারপর শেষের পার্টটিও আমাদের কমপ্লিট করে দেওয়া ছিল, আমাদের মাঝের পার্টটি লিখতে হয়েছে। এরপরে আরও একটি উদাহরণ আছে, দেখো। হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন হোয়েন। হার্ডলি হ্যাড যখনই আমরা রিচড পৌঁছলাম, দ্য স্টেশন আমরা স্টেশনে পৌঁছলাম। তারপর দেখো হার্ডলি হ্যাড ডট ডট দিয়ে কি হয়? ও হোয়েন। এখানে কোশ্চেনেই দেওয়া ছিল, এই জন্য আমাদের আর হোয়েন লেখার প্রয়োজন হয়নি। তবে যদি কোশ্চেন না দেওয়া থাকতো তাহলে শুরুতে আমরা হোয়েন লিখে নিতাম, এটাতে যেমন দেন লিখে নিয়েছিলাম। তাহলে যখনই স্টেশনে পৌঁছলা তখন কি হলো? তখনই বৃষ্টি শুরু হয়ে গেল, তখনই ট্রেন ছেড়ে চলে গেল। যেটা অর্থ অনুযায়ী তোমার কাছে ভালো লাগে সেটা লিখতে পারো। তো আমি লিখলাম ট্রেনটি চলে গেল। এবং চলে যাওয়ার ইংরেজি কি? লিভ। লিভ মানে ত্যাগ করা বা চলে যাওয়া, এবং এর V2 হলো লেফট। এই জন্য আমরা লিখলাম দ্য ট্রেন লেফট, ট্রেনটি চলে গেল। আশা করি তোমরা 8 নাম্বারটি বুঝতে পেরেছো। চলো আমরা এর পরে যাই। তো 9 নাম্বার রুলসে দেখো কি বলা হয়েছে, টু ডট ডট টু। টু ডট ডট টু এই যুক্ত বাক্যটি বিপরীত অর্থ প্রকাশ করে এবং এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব, টু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এটি হলো সম্পূর্ণ সেন্টেন্সের স্ট্রাকচারটি। তোমাদের এত কিছু বোঝার দরকার নাই, তোমাদের মাথায় রাখতে হবে টু। টু এরপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তারপর আমাদের অ্যান্সার করতে হবে টু প্লাস V1। আমাদের কি অ্যান্সার করতে হবে? টু প্লাস V1 প্লাস, অনেক সময় এখানে টু তারা দিয়েও দেয়। টু দেওয়া থাকলে তো টু আর করতে হবে না, তবে টু না দেওয়া থাকলে আমরা টু প্লাস V1 প্লাস অবজেক্ট করব। তো চলো আমরা একটু উদাহরণটা দেখে নিই। কি বলা হয়েছে? দ্য হিল, হিল মানে কি? পাহাড়, ইজ টু হাই, খুবই উঁচু। তারপর এখানে আমাদের অ্যান্সারটি করতে হবে এবং এর পরে দেওয়া আছে আই ক্যান নট ক্লাইম্ব ইট অল দ্য ওয়ে, আমি কোনোভাবেই বা কোনো উপায়েই এটিতে উঠতে পারছি না। তাহলে পাহাড়টি অনেক উঁচু, যেহেতু এখানে টু দেওয়া, তাই না? টু তারপর হাই, হাই মানে উঁচু, এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে এরপর আমাদের কাজ কি? টু লেখা। এই যে টু, টু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপর টু থাকবে, সেক্ষেত্রে আমরা টু লিখলাম। তারপর কি আছে? রিচ, রিচ মানে পৌঁছানো, ইটস পিক মানে এর সর্বোচ্চ সীমা, একদম শীর্ষে। তাহলে পুরো অর্থটি কেমন হয় দেখো, দ্য হিল ইজ টু হাই টু রিচ ইট পিক, অর্থাৎ পাহাড়টি এতই উঁচু যে এর শীর্ষে উঠতে পারছি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 10 নম্বর রুলসটি একটু দেখো কি বলা হয়েছে, দো অলদো এর অর্থ যদিও, ডিসপাইট বা ইনস্পাইট অফ এর অর্থ সত্ত্বেও।
দো, অলদো, ডিসপাইট, ইন স্পাইট অফ এই যুক্ত বাক্য বিপরীত অর্থ প্রকাশ করে বা বিপরীত মনোভাব প্রকাশ করে এবং সেন্টেন্সের আগে ও পরে একই টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ এর শুরুর পার্টটা আমাদের যে পার্টটা দিয়ে দিব ওটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় পরবর্তী পার্টও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট করব। প্রথম পার্ট যদি পাস্টে হয় তাহলে পরবর্তীও পাস্টে করব। তো উদাহরণটা একটু দেখো, আশা করি বুঝতে পারবা। স্পাইট দ্য রেইন, বৃষ্টি হওয়া সত্ত্বেও ড্যাশ হি ওয়াজ ইন হারি, সে খুবই ব্যস্ত ছিল। আচ্ছা, তাহলে দেখো ডিসপাইট মানে সত্ত্বেও, আমরা জানি ডিসপাইট, ইন স্পাইট অফ, দো, অলদো এই যুক্ত বাক্য বিপরীত অর্থ প্রকাশ করে। যেহেতু বৃষ্টি হচ্ছিল মানে ডিসপাইট দ্য রেইন, বৃষ্টি হওয়া সত্ত্বেও, বৃষ্টির সময় নর্মালি কি করা উচিত, মানুষের ভেজা উচিত না বা ঘরে থাকা উচিত। বাট এখানে দেখো কি বলা হয়েছে, হি ওয়েন্ট আউট, সে বাইরে গেছিল। যেহেতু বিপরীত অর্থ এই জন্য এটা লিখতে হবে। ডিসপাইট দ্য রেইন, বৃষ্টি হওয়া সত্ত্বেও, হি ওয়েন্ট আউট, সে বাইরে গেছিল। হি ওয়াজ ইন হারি, তাকে খুব ব্যস্ত দেখাচ্ছিল। তো দেখো এরপরে আরো একটি উদাহরণ আছে, দেখো দো হি ওয়াজ লেট, যদিও সে দেরি করেছে। আমরা জানি নর্মালি দেরি করলে ব্যর্থ হওয়া উচিত, সফল না হওয়া উচিত, তার কাজে দেরি হওয়া উচিত, সময় মতো কিছু করতে না পারা, ব্যাপারটা হলো এমনই। তবে যেহেতু দো আছে, আমরা জানি দো, অলদো, ডিসপাইট, ইন স্পাইট অফ এই যুক্ত বাক্যগুলো কি করে, বিপরীত অর্থ প্রকাশ করে। তো এখানে যেহেতু সে লেট করেছে মানে খারাপ একটা কিছু হওয়ার কথা, তার কাজে দেরি হওয়ার কথা, টাইম মতো কাজটি না করতে পারা। তবে আমাদের লিখতে হবে সে টাইম মতো কাজটি করতে পেরেছে বা সে সফল হয়েছে এমন কিছু। সো দেখো এখানে আমি অ্যান্সার করেছি হি অ্যাকমপ্লিশড দ্য ওয়ার্ক ফাস্ট, সে কাজটি দ্রুতই সম্পূর্ণ করেছে। আমরা জানি অ্যাকমপ্লিশ হলো V1 আর অ্যাকমপ্লিশড এটি হলো V2। যেহেতু এখানে দেখো ওয়াজ ছিল মানে পাস্টে ছিল, এই জন্য এখানে ভার্বটা আমরা পাস্টে রেখেছি। কারণ আমরা জানি এই যুক্ত অর্থাৎ শুরুতে যে টেন্সে থাকে পরবর্তী অংশটিও একই টেন্সেই হয়, এই জন্য এটিও পাস্টে ছিল, আমরা এটিও পাস্টে করেছি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 11 নম্বরটি দেখো কি বলা হয়েছে, বিকজ, আমরা জানি বিকজ মানে কারণ, দ্যাট মানে যে, টিল মানে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না, আনলেস, আনলেস মানে যদি না, ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো, ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো, হাউ, হুইচ, হোয়াই, হুম, হোয়েন, আরো অনেকগুলাই আছে তাই না। এই যুক্ত বাক্যগুলো প্রশ্ন অনুসারে কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে কোনো স্ট্রাকচার তেমন ফলো করতে হবে না যে কোন টেন্সে আছে আমরা পরবর্তী অংশটা কোন টেন্সে নিব, আমরা কি করব অর্থ অনুযায়ী মিলাই করব। এবং টিল আনটিল দ্বারা অপেক্ষমান সময়কে বোঝায়। এই যে টিল এবং আনটিল দ্বারা কি হয়, অপেক্ষমান সময়কে বোঝায়। তো উদাহরণগুলো একটু দেখো, আশা করি বুঝতে পারবা। ওয়ান ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, কোনো একজন পরীক্ষায় ভালো করতে পারবে না, আনলেস যদি না কি সে ভালোভাবে লেখাপড়া করে, অর্থ মিলাইলাম। সো এভাবে আমরা লিখে দিব ওয়ান স্টাডিজ অ্যাটেন্টিভলি, যদি সে মনোযোগ দিয়ে না পড়ে সে পরীক্ষায় ভালো করতে পারবে না। আই ডোন্ট লাইক পিপল, আমি মানুষ পছন্দ করি না, হু যে, অর্থাৎ আমি এমন মানুষ পছন্দ করি না যে। তুমি কেমন মানুষ পছন্দ করো না বলো, তুমি যেমন পছন্দ করো না অর্থের সঙ্গে মিলাই সেভাবেই তুমি লিখে দিবে। তো এখানে আমি লিখেছি টক টু মাচ, যে অতিরিক্ত কথা বলে। তারপরের উদাহরণটি একটু দেখো, এ গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী, নো দ্যাট জানে যে, কি জানে, একজন ভালো শিক্ষার্থী কি জানে, জানে যে ভালোভাবে লেখাপড়া করতে হবে, সময় অনুযায়ী সকল কাজ করতে হবে, বড়দের সম্মান করতে হবে, যেটা জানে সেটাই, তুমি যেটা জানো সেটাই লিখে দিবা। এ গুড স্টুডেন্ট নো দ্যাট, একটি ভালো শিক্ষার্থী জানে যে, নলেজ ইজ পাওয়ার, এখানে আমি অ্যান্সারটি লিখেছি নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। তুমি যেটা লিখবে অর্থ অনুযায়ী মিলায় সেটিই কারেক্ট। এরপর একটি দেখো, প্লিজ অনুগ্রহ করে, ওয়েট হেয়ার টিল, এখানে অপেক্ষা করো পর্যন্ত। এরপর আছে ড্যাশ, আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ, একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমার সাথে আমার আলোচনা রয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমরা জানি টিল আনটিল দ্বারা কি হয়, অপেক্ষমান সময়কে বোঝায়। এক্ষেত্রে কি হবে, আই কাম ব্যাক, প্লিজ ওয়েট হেয়ার টিল, অ্যান্সার করা হয়েছে আই কাম ব্যাক, যতক্ষণ না আমি ফিরে আসি। 12 নম্বরে বলা হয়েছে প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যর ইংরেজি কি, আমরা জানি প্রবাদ বাক্যর ইংরেজি হলো প্রভার্ব। এখানে বলা হয়েছে প্রথম বা পরের অংশের সাথে মিল রেখে প্রভার্বটি লিখতে হবে। অর্থাৎ যেখানে প্রবাদটি লিখতে হবে সেখানে আমাদের দেওয়া থাকবে এ প্রভার্ব গোস দ্যাট, বা দেয়ার গোস এ প্রভার্ব দ্যাট, দ্যাট সেস এ প্রভার্ব দ্যাট, এইগুলো লেখা থাকবে। তো যখনই লেখা থাকবে প্রভার্ব গোস দ্যাট বা সেস দ্যাট
বা প্রভাব দ্যাট, তখন আমাদের বুঝতে হবে ওখানে আমাদের একটি প্রবাদ বাক্য লিখতে হবে। এবং প্রবাদ বাক্য লেখার আগে অবশ্যই আমাদের ওই সেন্টেন্সে শুরুতে বা শেষে কোনো একটি পার্ট দেওয়া থাকবে, সেটা দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের কাছে কোন প্রবাদ বাক্যটি চাচ্ছে তারা। সো উদাহরণটা একটি দেখো, আশা করি বুঝতে পারবা। অ্যান আনহেলদি ম্যান, আনহেলদি মানে অস্বাস্থ্যবান, ম্যান মানুষ, ক্যান নট এনজয় লাইফ, জীবনে উপভোগ করতে পারে না। এ প্রভাব গোস দ্যাট, একটি প্রবাদ আছে যে, তার মানে এখানে কি স্বাস্থ্য নিয়ে বলছে। আমরা স্বাস্থ্য নিয়ে কোন প্রবাদটি জানি? আমরা জানি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। সেই প্রবাদটি আমরা জানতাম স্বাস্থ্য নিয়ে, এটাই আমরা লিখে দিব। এর পরবর্তী উদাহরণটি একটু দেখো। দেয়ার গোস এ প্রভাব দ্যাট, একটি প্রবাদ আছে যে, এখানে গ্যাপ রয়েছে। এরপরে বলা হয়েছে অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান শাইনস ইন লাইফ, একজন পরিশ্রমী মানুষ জীবনে সফল হবে বা জীবনে উন্নতি করতে পারবে। এখানে পরিশ্রম দ্বারা বলা হয়েছে। আমরা পরিশ্রমের কোন প্রবাদটি জানি? আমরা জানি ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রবাদ বাক্যটি কিভাবে লিখতে হবে। এরপরে এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রুলসটি, এখন আমরা সেটি আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স থেকে অবশ্যই এসএসসি পরীক্ষায় হোক বা এইচএসসি পরীক্ষায় হোক একটা বা দুইটা প্রশ্ন থাকবেই শুধুমাত্র কন্ডিশনাল সেন্টেন্স থেকেই। সো এই পার্টটা সবাই একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবে। কি বলা হয়েছে দেখো, সাধারণত ইফযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। সাধারণত কোন বাক্যকে, যে সেন্টেন্সের শুরুতেই দেখবো ইফ দেওয়া, আমরা বুঝে দেবো ওটি কন্ডিশনাল সেন্টেন্স। তবে হ্যাড বা ওয়ার যদি ইফের অর্থ বহন করে সেক্ষেত্রেও তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হবে। আমরা জানি সাধারণত ইফযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, তবে হ্যাড বা ওয়ার যদি ইফের অর্থটা বহন করছে সেক্ষেত্রে সেটিও কন্ডিশনাল সেন্টেন্স হবে। কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। তবে আমাদের জিরো কন্ডিশনটা আমাদের ব্যাকরণে তেমন ব্যবহৃত হয় না, প্রয়োজন হয় না। এই জন্য আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনকেই বেশি প্রাধান্য দিই এবং আমরা এখানে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন নিয়েই আলোচনা করব। তো ফার্স্ট কন্ডিশন দেখো, ফার্স্ট কন্ডিশনে ইফ, যেহেতু এটা কন্ডিশনাল সেন্টেন্স তো ইফ তো শুরুতে থাকবে প্রতিটা সেন্টেন্সেরই। ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 বা ভার্বের সঙ্গে এস বা ইয়েস, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল V1 অবজেক্ট, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইটে। ফার্স্ট কন্ডিশনে থাকবে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে এবং আমরা করব ফিউচার ইনডিফিনাইটে। উদাহরণটি একটি দেখো, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করছে। এখানে ইফ আছে, তার মানে এটি কন্ডিশনাল সেন্টেন্স। এখন ফার্স্ট কন্ডিশন না সেকেন্ড কন্ডিশন না থার্ড কন্ডিশন, এটি আমরা কিভাবে চিনবো? ভার্ব দেখে। যদি দেখি V1-এ আছে বা ভার্বের সঙ্গে এস বা ইএস আছে সেক্ষেত্রে বুঝবো ওটি ফার্স্ট কন্ডিশন। তাহলে এখানে হি হলো সাবজেক্ট, ভার্ব হলো ওয়ার্কস, ভার্বের সঙ্গে কি আছে? এস আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, তার মানে এটি ফার্স্ট কন্ডিশন। তাহলে কমপ্লিট করব কিভাবে? ফিউচার ইনডিফিনাইটে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। তো অর্থ মিলাই আমরা ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে কি হবে? তাহলে সে জীবনে সফল হবে। তাহলে সাবজেক্ট হিসেবে হি, শ্যাল বা উইল থেকে আমরা উইল আনলাম, V1 হিসেবে সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হবে। আশা করি ফার্স্ট কন্ডিশনটি বুঝতে পেরেছো। সেকেন্ড কন্ডিশনটি একটু খেয়াল করো, কি বলা হয়েছে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2। তাহলে ফার্স্ট কন্ডিশনে ছিল V1, সেকেন্ড কন্ডিশনে V2। তাহলে কমপ্লিট করব আমরা সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট এর যে কোনো একটি প্লাস V1 প্লাস অবজেক্ট। সো উদাহরণটা একটু দেখো, কি বলা হয়েছে? ইফ আই ওন 40 লাখ টাকা ইন লটারি, যদি আমি লটারিতে 40 লাখ টাকা জিততাম। আচ্ছা, তাহলে এখানে কি আছে? ইফ। ইফ আছে মানেই কন্ডিশনাল। এখন আমাদের বুঝতে হবে ফার্স্ট কন্ডিশন না সেকেন্ড কন্ডিশন না থার্ড কন্ডিশন। কিভাবে চিনি? ভার্বকে দেখে চিনি। কি হবে? V2। এখানে দেখো সাবজেক্ট হলো আই, এরপর আছে ওন, আমরা জানি উইন, উইন হলো V1, এর V2 হলো ওন, প্লাস সাবজেক্ট প্লাস V2 আছে, তার মানে এটা আমরা বুঝতে পেরেছি সেকেন্ড কন্ডিশন। তাহলে অর্থ অনুযায়ী আমরা অর্থ মিলাই আমরা করার চেষ্টা করি। যদি আমি লটারিতে 40 লাখ টাকা জিততাম তাহলে কি করতা? আচ্ছা, তুমি যদি 40 লাখ টাকা জিততা লটারিতে তাহলে কি করতা? সো এখানে আমি অ্যান্সার করেছি সাবজেক্ট হিসাবে আই, উড, কুড, মাইট থেকে উড, V1 হিসেবে বাই এ কার, আমি একটি গাড়ি কিনতাম। এরপরে থার্ড কন্ডিশনটা একটু দেখো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3।
যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকে এবং শুরুতে ইফ থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো এটি হলো থার্ড কন্ডিশন এবং আমরা কমপ্লিট করব সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট দ্বারা। তাহলে উদাহরণটি একটি দেখো, ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল ড্যাশ দ্য ফাটাল অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তাহলে ইফ আছে মানে কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমাদের বোঝার বিষয় ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন না থার্ড কন্ডিশন, এটি আমরা ভার্বকে দেখে চিনব। তাহলে ইফ ছিল সাবজেক্ট হিসেবে দ্য ড্রাইভার, এরপর ছিল হ্যাড প্লাস বিন V3 আছে। তাহলে আমরা জানি হ্যাড প্লাস V3 থাকলে সেটি থার্ড কন্ডিশনে হয়ে যাচ্ছে। তাহলে কমপ্লিট করতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস V3 দ্বারা। তাহলে আগে অর্থ মিলাই, ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি গাড়ির চালক আরও বেশি সচেতন হতো তাহলে কি হতো, তাহলে এই যে অ্যাক্সিডেন্টগুলো আমরা এড়িয়ে চলতে পারতাম, অ্যাক্সিডেন্টগুলো কম হতো বা হতোই না। সো এখানে আমরা অ্যান্সারটি করব সাবজেক্ট হিসাবে হি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট, কুড হ্যাভ আনলাম, এরপর ভার্ব হিসাবে অ্যাভয়েড এবং এর V3 হলো অ্যাভয়েডেড। তাহলে হি কুড অ্যাভয়েডেড, সে এড়িয়ে চলতে পারতো দ্য ফাটাল অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টগুলা। আশা করি তোমরা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনটি বুঝতে পেরেছো। তো এটি ছিল আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সম্পূর্ণ ক্লাসটি। যদি কোথাও বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও এবং ক্লাসটি ভালো লেগে থাক লাইক কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।